হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল। আজকে তোমরা থাম্বনেলে দেখেছো কি নিয়ে আজকের আমাদের আলোচনা। তো চলো প্রতিদিনের মতো প্রথমে যেটা আমরা শুরু করি, যে আমাদের সাপোর্ট করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল, যেখানে তোমরা পিডিএফগুলো, আমাদের যে ক্লাসের পিডিএফগুলো, সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। তারপরে আমাদের ইমেল রয়েছে, তোমরা কোনো কোয়েশ্চেন করতে পারো, কী বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন সেটা তোমরা বলতে পারো। আমাদের ফেসবুক পেজ রয়েছে, এখানে আমরা কুইজ প্রোভাইড করে থাকি, এবং আমাদের ওয়েবসাইট যেখানে বিভিন্ন বই আছে, বিভিন্ন লেখা রয়েছে, সেই লেখাগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা পড়তে পারো। শুধুমাত্র ভূগোল না, হিস্ট্রি, বিজ্ঞান, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তোমরা ফ্রিতে সব কিছু অ্যাক্সেস করতে পারো। আজকে আমরা সবুজ বিপ্লব সম্পর্কে পড়ব। তোমাদের এটুকু আমি বলতে পারি যে তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাস্ট পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখো, তাহলে সবুজ বিপ্লব এটা তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে এবং একটা ভালো মার্কস তোমরা পাবে। তো এখানে মুখস্থের মাধ্যমে না, আমাদের ট্যাগলাইনই হচ্ছে ভূগোল বুক মুখস্থের না, এটা একটা বোঝার বিষয়। আর এই যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব, এটা তোমাদের গল্পের আকারে আমি বোঝাবো। দেখো, সবুজ বিপ্লব এটা আমাদের কখন থেকে শুরু হয় ইন্ডিয়াতে? না, তো আমাদের ইন্ডিয়াতে এটা প্রায় 1970-র দিকে আমরা এটার মানে একবারে ফুল ফেজে আমরা এটা শুরু করি। কেন? তোমরা জানো যে 1962 এখানে আমাদের ইন্দো চায়না ওয়ার হয়েছিল, চায়নার সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধতে ইন্ডিয়া পরাজিত হয়ে যায়, আর খুব খারাপভাবে পরাজিত হয়েছিল। ইন্ডিয়ার যে ইমেজ ছিল সেই ইমেজ নষ্ট হয়ে যায়। চায়না গোটা দুনিয়াকে দেখিয়ে দেয় যে ইন্ডিয়ার কাছে কিছুই নাই, আর ইন্ডিয়ার কাছে কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। কেন? না, তো আমরা 1947-এর স্বাধীনতা পেয়েছি, আর তারপরে ডেভেলপের কাজ আমাদের ঠিক সেইভাবে হয়নি যতটা হওয়া প্রয়োজন ছিল। আমরা প্রায় 200 বছর গোলাম ছিলাম ব্রিটিশের। ফলে আমাদের দেশের কাজ বুঝে নিতে সময় লেগে গেছিল, আর এই সুযোগকে কাজে লাগিয়ে চায়না ইন্ডিয়ার ওপরে অ্যাটাক করে। তারপরে তোমরা জানো 1965-এ পাকিস্তান অ্যাটাক করে দেয় ইন্ডিয়াকে। যে ইন্ডিয়া দুর্বল, ইন্ডিয়ার যখন সবকিছু বহিঃপ্রকাশ হয়ে গেল যে ইন্ডিয়ার শক্তি নাই, তখন পাকিস্তান অ্যাটাক করে। পাকিস্তানকে এমনভাবে পাল্টা অ্যাটাক করে ইন্ডিয়া যে পাকিস্তান এখানে হেরে যায়, এবং তারপর থেকে ইন্ডিয়ার যে শক্তি বৃদ্ধি সেটা শুরু হয়। তো ইন্ডিয়াতে যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব, এটা শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য এমনটি না। যারা বাংলাদেশ থেকে এই ভিডিও ওয়াচ করছো, তোমাদের জন্যও এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। কেননা সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন এটা গম, তারপরে ধান, এরকম কয়েকটা বিষয়ের উপরে হয়েছিল বা কয়েকটা শস্যের উপরে হয়েছিল। তো এখানে কি গ্রিন রেভলিউশনের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, এটা কখন থেকে শুরু হচ্ছে, সব কিছু এর মাধ্যমে আমি তোমাদের ডিসকাস করব। তো এখানে যখন চায়না অ্যাটাক করে ইন্ডিয়াতে, তখন ইন্ডিয়ার কাছে খাদ্য নেই, তারপরে ইন্ডিয়ার কাছে ডিফেন্স নেই, ইন্ডিয়ার কাছে কাউন্টার অ্যাটাক করার জন্য কিছু নেই। এই সব বিষয়গুলো প্রকাশ্যে চলে আসে, অর্থাৎ পোভার্টি, অর্থাৎ দরিদ্র বা পুয়ার কান্ট্রি হিসেবে ইন্ডিয়াকে তুলে ধরে দেয় বিশ্বর কাছে এই চায়না। এখানে অ্যাটাকের কোনো প্রয়োজনই ছিল না, তারপরেও সুযোগ বুঝে কাজ যেটাকে বলে সেটা করে দিয়েছিল চায়না। এখানে দেখো, তো তোমরা বুঝতে পারলে যে কিসের জন্য আমাদের গ্রিন রেভলিউশনটা প্রয়োজন ছিল। কেননা ইন্ডিয়ার কাছে কোনো খাদ্য ছিল না এই মুহূর্তে স্বাধীনতার পরে, আর ইন্ডিয়াকে স্বনির্ভর হতে হবে। আর তাই জন্য ইন্ডিয়াকে খাদ্যের দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা আমাদের প্রয়োজন। তোমরা একটা নারা শুনেছ, যেটা 5th 5-year প্ল্যানে দেওয়া হয়েছিল। 5th 5-year সম্ভবত এই সময়ই হবে, যে
একটা যে জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান, লাল বাহাদুর শাস্ত্রীজি এই নারাটা দিয়েছিল, অর্থাৎ স্লোগানটা দিয়েছিল। তো এখানে মানে জওয়ানদেরকে, অর্থাৎ যারা আমাদের সৈন্য রয়েছে, সোলজার রয়েছে, তাদেরকে এবং কিষান অর্থাৎ ফার্মারদেরকে উৎসাহ প্রদান করা হয়েছিল। তো এখানে একটা জিনিস আমরা পেলাম যে কিষানদের ওপরে একটা নারা এসেছিল যে জয় কিষান। তো এখানে দেখো যে প্রথাগত বা প্রাচীন কৃষি পদ্ধতির পরিবর্তে উন্নত মানের বীজ, রাসায়নিক সার, উন্নত কৃষি প্রযুক্তির সাহায্যে কৃষির ফসল উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায়। একে সবুজ বিপ্লব বলা হয় বা গ্রিন রেভলিউশন বলা হয়। তো এখানে আমি একটু পরিষ্কার করে নিই পেজটা। যখন ফসল ফলাতে হবে, তো ফসল ফলানোর জন্য কয়েকটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফসল যে ফলবে ভালোভাবে তার জন্য 1 নম্বর যেটা, সেটা হচ্ছে সয়েল, মাটি। দ্বিতীয় হচ্ছে ফার্টিলাইজার, ফার্টিলাইজার। আর একটা হচ্ছে সিড, মানে বীজ, উচ্চ ফলনশীল বীজের প্রয়োজন হবে। আর কি না, তো ইরিগেশন, মানে সেচ। সেচ বলতে জল, অর্থাৎ জমিতে জলের ব্যবস্থা খুব ভালো রাখতে হবে। তো এখানে এই 4টা মূলত যে জিনিস রয়েছে, একটা হচ্ছে সয়েল, একটা ফার্টিলাইজার মানে রাসায়নিক সার বা জৈব সার, যদিও জৈব সারের ফলনটা অ্যাকচুয়ালি কম আসে, তবে মাটির খারাপ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তারপরে উচ্চ ফলনশীল বীজ, ইরিগেশন। আরেকটা তোমরা এখানে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে পেস্টিসাইড বা কীটনাশক। তো এই কয়েকটা বিষয় একটা ফসলের ফলনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তো এই কয়েকটা বিষয় যদি তোমরা মনে রাখতে পারো, আর এগুলো সিম্পল বিষয়, মাটি, তারপরে সার, বীজ, উচ্চ ফলনশীল বীজ এখানে লিখবে, আর এখানে রয়েছে ইরিগেশন অর্থাৎ সেচ, আর একটা হচ্ছে কীটনাশক। এগুলো তো কমন বিষয় না? তো এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কোশ্চেন তোমাদের শেষ হয়ে যাবে বা তোমরা কমপ্লিট করতে পারবে। শুধুমাত্র আমি তোমাদের কিছু ট্রিক্স বলে দেবো। তো এখানে বুঝতে পারলে তোমরা যে কৃষির উন্নত যন্ত্রপাতি, উন্নত যন্ত্রপাতি বলতে এখানে উচ্চ ফলনশীল বীজ অর্থাৎ জেনেটিক মডিফাইড বীজ যেটা, সেটা এখানে ইউজ করা হচ্ছে, এবং ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে বেশি করে। আর সয়েল তো ইউজ করা হচ্ছিল, ইরিগেশনও হচ্ছিল, এবং ইরিগেশনকে বাহবা দেওয়া হয়, মডার্ন টেকনোলজি ইউজ করা হয়। সবুজ বিপ্লবের সূচনাটা কোথায় হয়েছিল না, তো মেক্সিকোতে। মেক্সিকোতে গম উন্নয়ন কর্মসূচির কর্ণধর ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ, নামটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1951 সালে নতুন প্রজাতির গম বীজ উদ্ভাবন করে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। 1950-এর দশকে মেক্সিকোতে সবুজ বিপ্লব হয়। আর সেই সময় অর্থাৎ 95-এ ভারত, মানে ভারতের সংবিধান কার্যকারী হচ্ছে, রাইট? এই সময় ভারতের সংবিধান কার্যকারী হচ্ছে, আর এই সময় মেক্সিকোতে অলরেডি সবুজ বিপ্লব সংগঠিত হচ্ছে। তো এই ধারণাটা কিন্তু আমাদের কাছে 1970-র দিকে আসে। তো সবুজ বিপ্লবের জনক, ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? অফকোর্স ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগকে বলা হবে, কেননা তিনি তো উচ্চ ফলনশীল বীজ, এই যে গমের উচ্চ ফলনশীল বীজ গঠন করেছিলেন, এই যে নতুন প্রজাতির গমের বীজ উদ্ভাবন করেছিলেন, আর এর ফলেই গমের উৎপাদন অনেক গুণে বেড়ে গেছিল। তো এখানে দেখো ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ, তাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। তিনি 1970 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। সবুজ বিপ্লব শব্দটির প্রবক্তা মার্কিন প্রশাসনের তৎকালীন এক আধিকারিক উইলিয়াম এস গড 8 মার্চ 1968 সালে এক বক্তৃতায় গ্রিন রেভলিউশন কথাটি প্রথম উচ্চারণ করেছিলেন, রাইট? তো গ্রিন রেভলিউশন কথাটি প্রথম কে উচ্চারণ করেছিলেন না, তো উইলিয়াম এস গড। তিনি কোথাকার ছিলেন না, তো মার্কিন যুক্তরাষ্ট্রের, ইউএসএ। চলো নেক্সটে কি বলা হচ্ছে,
নেক্সটে যেটা বলা হচ্ছে যে ভারতের সবুজ বিপ্লবের কখন থেকে শুরু হচ্ছে। তো এই তো তোমাদের বললাম যে 1970 ইন্ডিয়ার ভারতের সবুজ বিপ্লবের উচ্চ ফলনশীল বীজ প্রথম ব্যবহৃত হয় 1964 থেকে 65 সালে। ওই যে বিষয়টা বললাম যে 1960-তে চায়না অ্যাটাক করে দেয় ইন্ডিয়াকে, আর ইন্ডিয়াতে যে খাদ্য নেই, ইন্ডিয়াতে যে অস্ত্র নেই, ইন্ডিয়া যে কাউন্টার করতে পারবে অ্যাটাক, সেটার কমতি রয়েছে। এইসব বিষয়গুলো গোটা দুনিয়া জেনে যায়, আর তারপর থেকে ইন্ডিয়া কাজ করা শুরু করে। তো তারপরেই অর্থাৎ 1964 থেকে 65-এ ইন্ডিয়া এখানে মানে এই বীজের মানে ব্যবহার করা শুরু করে, উচ্চ ফলনশীল বীজের। সবচেয়ে বেশি উৎপাদন হয় 1967 থেকে 68 সালে, যা পূর্বের বছরের তুলনায় 25% বেশি। মেক্সিকো থেকে উন্নত মানের গম বীজ আমদানি করে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে গম চাষ করা হয়। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি এখানে ইন্ডিয়ার ম্যাপটা এঁকে দিচ্ছি তোমাদের। ম্যাপ এখানে আঁকা অসুবিধা, হ্যাঁ। তারপরেও দেখো, আমাদের পাঞ্জাব আর হরিয়ানা এই জায়গাটাতে গমের সব থেকে বেশি চাষ হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের ইউপি। তো পশ্চিম ইউপি অর্থাৎ এই কিছুটা জায়গা মানে যেটা হরিয়ানার লাগালাগিতে রয়েছে, পাঞ্জাব হরিয়ানার লাগালাগি যে জায়গাটা, এই জায়গাটাতে, তো এই কিছুটা জায়গাতে আমাদের গমের চাষটাকে করানো হয়। এই জায়গাটাতে গমের চাষটাকে পরীক্ষামূলকভাবে করা হয়। ডক্টর এম এ স্বামীনাথন কে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। স্বামীনাথন তিনি কিন্তু মেক্সিকোতে গিয়েছিলেন এই বীজের উৎপাদনটা জানার জন্য, ঠিক আছে। এবং তিনি মেক্সিকোতে গিয়ে এই বীজের যে মানে কিভাবে বীজটাকে তৈরি করতে হবে সেই পদ্ধতিটা তিনি শিখে এসেছিলেন, এবং ইন্ডিয়াতে তার মানে অ্যাপ্লিকেশন করেছিলেন, ইমপ্লিমেন্টেশন করেছিলেন বা ব্যবহার করেছিলেন। তিনি আলু, গম, চালের জীবনতত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন। মেক্সিকোয় বামন প্রজাতির গমের ওপর তিনি সফল সংকরায়ন ঘটান। ওই যেটা বললাম, মেক্সিকোতে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে তিনি গমের প্রজাতির সাথে সাথে চাল এবং আলু এরও কাজ করেছিলেন, কিন্তু বিশেষ করে গম এবং চাল সব থেকে গুরুত্বপূর্ণ। সবুজ বিপ্লবের উপাদান কি? যে সবুজ বিপ্লব যে সংগঠিত হয়েছিল, বা এই যে ধান এবং গমের উৎপাদনটা সব থেকে বেশি হয়েছিল পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে, তার মানে কিসের প্রভাবে এটা হয়েছিল, কি কি জিনিসে লেগেছিল? না তো 12টা জিনিস এখানে লেগেছিল। কি কি? এর মধ্যে 4টা প্রধান। ওই যেটা আমি তোমাদের প্রথমে বললাম, উচ্চ ফলনশীল বীজ, আমি বীজের কথা বললাম। জলসেচ বা ইরিগেশন, যেটা আমি বললাম এর আগেই। রাসায়নিক সার অর্থাৎ যেটাকে আমরা ফার্টিলাইজার বললাম, ফার্টিলাইজার মানে হচ্ছে সার, হ্যাঁ, ফার্টিলাইজার। তোমাদের ফার্টিলাইজার দুটো হয়, একটা হচ্ছে রাসায়নিক আর একটা হচ্ছে জৈবিক। তো জৈবিকে ফলনটা কম হয় আর রাসায়নিকে ফলনটা বেশি হয়। তবে রাসায়নিকে মাটির যে বন্ধনটা বা মাটির যে টেক্সোনমিটা রয়েছে বা স্ট্রাকচার রয়েছে, সেটা কিন্তু খারাপ হয়ে যায় রাসায়নিক সার ইউজ করলে পারে। তারপরে কীটনাশক। তো এই যে 4-5টা বিষয় আমি তোমাদের প্রথমেই কিন্তু বলেছি। তো এই 4-5টা বিষয় তোমরা মনে রাখবে, এতগুলো না রাখলেও হবে। তারপরে 5 নম্বর যেটা প্রকল্প এলাকার উন্নয়ন, অর্থাৎ যে জায়গাটাতে আমরা মানে অ্যাপ্লাই করব বীজটাকে, যেমন এখানে ধরো পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম ইউপি, এই এলাকাটার আমাদের উন্নয়ন করতে হবে। তারপরে জোতের সংহতি সাধন। জোত বলতে একটা জমির যে আল বলা হয় না, একটা জমির এখানে একটা ফসল হলো, এখানে একটা ফসল হলো, এটা একটা ফসল, বা এটা একজনের জমি, এটা একজনের জমি, এটা একজনের জমি, এই যে আলগুলো থাকে সেটা। তারপরে ভূমি সংস্কার। তারপরে কৃষি ঋণ। কৃষি ঋণ বলতে সরকারকে কৃষি ঋণ দিতে হবে।
আর যদি কৃষি ঋণ না দেয় তাহলে দেখো যে কৃষক এত টাকা কোথায় পাবে, যে একটা সে ট্রাক্টর কিনবে, সে এত টাকা কোথায় পাবে যে জমিকে সাফাই করবে সেই মতো একটা মেশিন সে কিনবে। কেননা মেশিনের কিন্তু এখানে অনেক বড় একটা রোল রয়েছে। গ্রামীণ বিদ্যুতায়ন, গ্রামে যদি বিদ্যুৎ না যায় তাহলে সে মোটর চালাবে কি করে, আর যদি মোটর না চালায় তাহলে তো জলসেচ হবে না। তো জলসেচ যদি আমাদের করতে হয় তাহলে মোটরের এখানে প্রয়োজন রয়েছে। তারপরে গ্রামীণ সড়ক এবং বাজারের উন্নতি সাধন। কেন না, তো গ্রামীণ সড়ক যদি ঠিক না থাকে তাহলে যে উৎপাদিত ফসল সেটা বাজারে পাঠাবে কি করে, সুতরাং একটা গ্যাপ তৈরি হবে। কৃষি যন্ত্রপাতি, যন্ত্রপাতি তো লাগবেই এখানে, মডার্ন টেকনোলজি যদি ইউজ করতে চাই তাহলে। তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় কেন দরকার না, তো কৃষির গবেষণার জন্য কৃষি বিদ্যালয় দরকার, যে বীজগুলোর বিভিন্ন প্রকার, তারপরে রাসায়নিক যে সার এটার বদলে আমরা জৈবিক প্রক্রিয়ায় চাষ করেও কি করে অধিক পরিমাণে আমরা ফসল ফলাতে পারি, তাই জন্য আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়েরও প্রয়োজন রয়েছে বিভিন্ন গবেষণা কার্যের জন্য। উদ্দেশ্য কি, সবুজ বিপ্লব যে করা হলো এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য প্রথম যেটা, খাদ্যে ভারতকে স্বনির্ভর করে তোলা এবং খাদ্যশস্য বিদেশে রপ্তানি করা, অর্থাৎ এক্সপোর্ট করা। তো এটা তোমাদের আলোচনা আগে করলাম আমি। বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ করা, এই বিষয়টা তোমাদের বলা হয়নি। ভারত যখন স্বাধীন হয়, আমি একটু মিটিয়ে দিচ্ছি এটা, 1947-এ, তখন আমরা আমেরিকার কাছ থেকে অর্থাৎ ইউএসএর কাছ থেকে গম নিতাম, আরও বিভিন্ন জায়গা থেকে আমরা খাদ্যশস্য নিতাম, চায়নার কাছ থেকে নিতাম, তো এদের কাছ থেকে আমরা নিতাম। এক সময় এরকম হয়েছিল যে ইউএসএ থেকে কিছু গম আমাদের ভারতে পাঠানো হয়েছিল, এবং ইউএসএতে যেগুলো পশুকে মানে খাদ্য হিসেবে দেওয়া হয় যে গমগুলো, সেই পশুর খাদ্যের মোটা গমগুলো বা মোটা শস্যগুলো ইন্ডিয়াকে পাঠিয়েছিল। আমরা এগুলো ভুলিনি, আমাদের এখনো মনে আছে। তো এই মতো ব্যবহার করেছিল ইউএসএ। আজকে ইন্ডিয়া ডেভেলপড কান্ট্রির দিকে এগোচ্ছে, এখন তো ডেভেলপিং কান্ট্রি, আস্তে আস্তে ইন্ডিয়ার ইকোনমি গ্রো করছে ইন্ডিয়ার। বাট এই সময়ে অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে ইন্ডিয়াকে হেল্প করার জন্য ইউএসএর কাছ থেকে কোনো রকম সাহায্য আমরা পাইনি, বরঞ্চ চায়নাকে সাপোর্ট দিত ইউএসএ। যাই হোক, সেসব কথা। তো তারপরে যেটা আমাদের স্লাইডে আছে যে কিসের জন্য আমরা করলাম, তো দুটো আমরা পড়লাম, যে আমাদের খাদ্যের দিক থেকে ভারতকে স্বনির্ভর করা এবং বিদেশে যাতে আমরা আমাদের খাদ্যগুলোকে এক্সপোর্ট করতে পারি অর্থাৎ রপ্তানি করতে পারি সেই জন্য। সবুজ বিপ্লবের সুফল এবং কুফল। তোমাদের মনে হতে পারে যে সুফল তো এর বহুত, কুফল আবার কি হবে। চলো সুফলগুলো আমরা জানি। শস্য উৎপাদন বৃদ্ধি হলো। সবুজ বিপ্লবের ফলে ভারতে গম এবং ধানের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। 1960 সালের ধানের মোট উৎপাদন ছিল 35 মিলিয়ন টন। 2012 থেকে 13 সালে পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 105 মিলিয়ন টন। মানে বুঝতে পারছো, 3 গুণ বেড়ে যাচ্ছে। হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি প্রয়োগের ফলে হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 1970 থেকে 71 সালে খাদ্যশস্যের হেক্টর প্রতি উৎপাদন ছিল 872 কেজি। 2009-10 সালে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় 1798, মানে প্রায় 2 গুণ বেশি হচ্ছে। খাদ্যশস্য উৎপাদনের স্বনির্ভরতা। সবুজ বিপ্লবের পূর্ববর্তী সময়ে ভারতে খাদ্যশস্য উৎপাদনে অনেকটাই স্বনির্ভর হয়। 1971 সালে PL 480 পরিকল্পনা অনুসারে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ভারত খাদ্যশস্য আমদানি করা বন্ধ করেছিল। সেই কাহিনী বললাম আমি তোমাদের।
কর্মসংস্থান। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে খাদ্যশস্যের উৎপাদন ও ফলন যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি সারা বছর জমিতে ফসল উৎপাদনের ফলে কৃষিতে কর্মসংস্থানের সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে যখন সবুজ বিপ্লব সংগঠিত হয় তখন প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয়। কেন না, তো বৃহৎ জমিতে কাজ হচ্ছে। যে জমিতে বছরে একবার চাষ হলো সেখানে বছরে 3বার চাষ হচ্ছে। তো 3বার যদি চাষ হয় তাহলে অফকোর্স 3টা লেবারের প্রয়োজন হবে। একটা জমিতে যদি একটাই লেবারের প্রয়োজন হতো তাহলে এখানে 3টা লেবারের প্রয়োজন হবে, যেহেতু বছরে 3বার চাষ হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের এমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যায় বা কর্মসংস্থান বেড়ে যায়। কৃষকের আয় বৃদ্ধি। সবুজ বিপ্লবের ফলে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত ফসলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ফলন বৃদ্ধি পেয়েছে। আর ফলন যদি বৃদ্ধি পায় তাহলে কৃষক বেশি পরিমাণে তার ফসল বিক্রি করেছে, আর ফসল যদি বেশি পরিমাণে বিক্রি করে তাহলে টাকাটাও বেশি এসছে কৃষকের কাছে, তাই তো? কৃষি এবং শিল্পের মধ্যে যোগসূত্র। সবুজ বিপ্লবের ফলে কৃষি ও শিল্পের মধ্যে যোগসূত্র মজবুত হয়। যেমন শিল্পের কাঁচামাল হিসেবে কৃষি পণ্য ব্যবহৃত হয়, কৃষিভিত্তিক শিল্পের অগ্রগতি ঘটে, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ট্রাক্টর, পাম্পসেট প্রভৃতির উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ একটা জমিতে যখন কৃষি কাজ করা হচ্ছে তখন সেখানে ট্রাক্টরের প্রয়োজন হচ্ছে বা সেখানে মোটরের প্রয়োজন হচ্ছে। তার ফলে কি না, তো যে ইন্ডাস্ট্রি সেক্টর রয়েছে সেই ইন্ডাস্ট্রি সেক্টরও কিন্তু গ্রো করছে। কেন না, তো তাদের যে উৎপাদিত দ্রব্য বা গুডস বা মালগুলো রয়েছে সেগুলো কিন্তু কৃষি জমিতে কাজে লাগতে শুরু হয়েছে। এখন পর্যন্ত যে মোটরগুলো গাড়িতে মানে লাগছিল সেগুলো এখন জমিতে লাগছে। যে ট্রাক্টরগুলো একটা জমিতে কাজ করার জন্য পাঠানো হচ্ছিল এখন সেটা 20টা জমিতে কাজ করার জন্য যাচ্ছে। সুতরাং এই যে ইন্ডাস্ট্রি সেটার মানে প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। আর একটা কি না, তো যখন এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো আমাদের মানে বৃদ্ধি পাচ্ছে, কাঁচা মাল যখন আমাদের বৃদ্ধি পাচ্ছে তখন সেখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গঠিত হচ্ছে বা শিল্পের ধরো যে এখানে গম প্রচুর উৎপাদন হলো তাহলে এখান থেকে কি হবে না, তো পাউরুটি তৈরি হবে বা হয়তো কেক তৈরি হবে বা হয়তো আদার্স প্রোডাক্ট তৈরি হবে। এবার 200 কেজি গম উৎপাদন হচ্ছিল, সবুজ বিপ্লবের পরে 500 কেজি গম উৎপাদন হচ্ছে। তাহলে যে উদ্বৃত্তটা থাকছে সেটা কি হলো? পাউরুটি তৈরি হলো, কেক তৈরি হলো, পিৎজা তৈরি হলো এবং সেগুলো আমাদের মার্কেটে গেল। এবার এমন কিছু দ্রব্য রয়েছে যেগুলো বিদেশে গেল। তার ফলে কি হলো না, তো আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা আমাদের যে শিল্প বৈশ্বিক শিল্প সেটা কিন্তু ইনক্রিজ করে গেল এবং আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো বিদেশে বা মার্কেটে গেল। এইভাবে কিন্তু শিল্পের অগ্রগতি হচ্ছে। কৃষির সাথে শিল্প একেবারে লিঙ্কিং, একটার সাথে একটা লিঙ্কেজ রয়েছে। কৃষকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আয় বৃদ্ধি পাওয়ায় কৃষকের পরিবারের শিক্ষার প্রসার ঘটে। এতদিন তো কৃষকের কাছে টাকা ছিল না, এখন তো টাকা প্রচুর পরিমাণে এসছে। শিক্ষিত কৃষক নতুন কৃষি প্রযুক্তি আয়ত্ত করে এবং কৃষিক্ষেত্রে তার প্রয়োগ করতে সমর্থ হয়। যে কৃষক এতদিন পর্যন্ত কোদাল, কুঠার এগুলো নিয়েই কাজ করত, কিন্তু সবুজ বিপ্লব যখন হলো তখন আধুনিক যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো সে ব্যবহার করতে শিখলো এবং সে বিশ্বের বিভিন্ন দেশের যে উন্নত কৃষি কর্মরা রয়েছে বা কৃষকরা রয়েছে তাদের সাথে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হয়েছিল। সবুজ বিপ্লবের সমস্যাগুলো কি? সবুজ বিপ্লবের বেশ কিছু সমস্যাও ছিল। কৃষকের আয়ের অসমানতা। তোমাদের বললাম যে আমাদের পাঞ্জাব, হরিয়ানা
এবং এই পশ্চিম ইউপি, এই জায়গাটাতে আমাদের সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল, রাইট? তো এখানকার কৃষকের আয় বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এখানকার কৃষকরা কি দোষ করলো? এদের তো আয় কমছে। এখানকার গম উৎপাদন 200 ছিল, 200 কেজি, এখানকারও 200 কেজি ছিল। এরা সবুজ বিপ্লবের পরে 500 কেজি গম উৎপাদন করেছে, এরা 200 কেজি উৎপাদন করেছে। ফলে এদের আয়টা তো বৃদ্ধি পেয়েছে। এমনকি এরা যদি কম রেটেও মালটাকে বিক্রি করে দেয়, তারপরেও কিন্তু এরা পারবে না, সুতরাং এরা পিছিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তো এখানে এটাই দেখা গেছিল, সবুজ বিপ্লবের ফলে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের আয় যতটা বৃদ্ধি পেয়েছে, ভারতের অন্য অঞ্চলের কৃষকদের মধ্যে আয় ততটা বৃদ্ধি পায়নি। বোঝা গেল? দ্বিতীয়, ক্ষুদ্র এবং ভাগী চাষিদের স্বার্থহানি। জোটের সংহতি সাধন ও কৃষি যান্ত্রিকীকরণের সুবিধার জন্য ক্ষুদ্র এবং ভাগী চাষিদের কাছ থেকে অল্প মূল্য থেকে অথবা জোরপূর্বক কৃষি জমি ছিনিয়ে নেওয়া হয়। দেখো, কৃষি বিপ্লব যখন হলো বা গ্রিন রেভলিউশন যখন হলো, সবুজ বিপ্লব যখন হলো, তখন একটা জমি, ধরো এটা একটা জমি, এটা আমাদের জমিদার সাহেব, জমিদার সাহেবের জমি। জমিদার সাহেব তো চাষ করতে পারবে না, সে একটা চাষিকে দিয়েছে, এই চাষিকে দিয়েছে যে তুই চাষ করবি আর কিছু আমাকে দিবি, এটা বাবু বলেছে, জমিদার সাহেব বলেছে, ঠিক আছে। গ্রিন রেভলিউশনে যখন যান্ত্রিকীকরণ এলো, যে যন্ত্রের মাধ্যমে কাজ হবে, তখন এই বাবু বলল যে আর তোর দরকার নেই, তুই চলে যা, এখন আমি ইনভেস্ট করব, তুই আমার আন্ডারে কাজ কর, তোকে আর কাজ করতে হবে না, যা ফসল ফলবে সেখান থেকে কিছু অংশ আমি তোকে দেব। বুঝতে পারলে ঘটনাটা? এরকম ঘটনা ঘটেছে। কৃষিজ ফসলের ওপর গুরুত্ব প্রদান। সবুজ বিপ্লবে গম, ধানের ওপর যেমন গুরুত্ব আরোপ করা হয়েছিল, অন্যান্য ফসলের ওপর তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এ কারণে অনেকেই বিপ্লবকে গম বিপ্লব বা হুইট রেভলিউশন বলেও চিহ্নিত করেছেন। তো এখানে শুধুমাত্র গম আর ধানেরই উৎপাদনটা বেড়েছিল, অন্যান্য ফসলের কিন্তু উৎপাদন বাড়েনি। তারপরে ভৌমজলের স্তরের বা ভৌমজল স্তরের অবনমন। শুষ্ক ঋতুতে এবং শুষ্ক এলাকায় কূপের মাধ্যমে জলসেচ করায় ভৌমজলের স্তর হ্রাস পেয়েছে। তোমাদের একটা ডেটা বললে তোমরা আশ্চর্য হবে যে পাঞ্জাব এবং হরিয়ানাতে ভৌমজলের ইউজ সব থেকে বেশি করা হয়। ভৌমজলকে তুলে কৃষিতে তার ইউজ করা হয়, অথচ এই ভৌমজল খাবার জল, শুধুমাত্র খাবার জল। অন্যান্য জল যেগুলো রয়েছে, যেমন বৃষ্টির জল বলতে পারো, তারপরে নদী নালা বা পুকুরের যে জল, সেগুলো খাবার জল নাও হতে পারে, তাই না? তো সেগুলোর ইউজ যদি আমরা কৃষিক্ষেত্রে করি তাহলে সেটা সুবিধাজনক, জলের সঞ্চয় হবে। কিন্তু যদি আমরা ভৌম জলের ইউজ করে নিই তাহলে আমাদের খাদ্যের জলটা কি হবে? ভৌম জলের পরিমাণ অনেক কমে যাবে। আর সব থেকে বেশি ভৌম জলের ইউজ করে পাঞ্জাব এবং হরিয়ানা আর ইউপি। ইউপি কিছুটা করে, কিন্তু সব থেকে বেশি পাঞ্জাব আর হরিয়ানা, মানে ভৌম জলের ইউজ সব থেকে বেশি করে। মৃত্তিকা দূষণ এবং জলদূষণ কি করে? না তো রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে জমিতে, অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক দ্রব্য ব্যবহার করার ফলে জল দূষণ হয় এবং মৃত্তিকা দূষণ হচ্ছে বা বৃদ্ধি পেয়েছে। কেন? না তো আমি যেটা বললাম যে সার দুই ধরনের হয়, একটা হচ্ছে কেমিক্যাল আর একটা হচ্ছে অর্গানিক। কেমিক্যাল মানে রাসায়নিক, অর্গানিক মানে জৈবিক। তো জৈবিক যদি সারটাকে আমরা আমাদের মৃত্তিকাতে ইউজ করি তাহলে কিন্তু মৃত্তিকা দূষণ হবে না, জল দূষণও হবে না। কিন্তু রাসায়নিক সার যখনই আমরা মাটিতে ইউজ করব তার সাথে সাথে আমাদের মৃত্তিকাও দূষণ হবে, জল দূষণও হবে। এর ফলে আমাদের যে ট্রপিক লেভেল বা আমাদের যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু নষ্ট হবে আস্তে আস্তে। ভূমিক্ষয়, বারবার জমি কর্ষণ করা হচ্ছে,
বনভূমি ধ্বংস করা হচ্ছে প্রভৃতি কাজের প্রভাবে মরুপ্রায় এবং স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভূমিক্ষয় বৃদ্ধি পেয়েছে। এগুলো তোমরা সকলেই জানো। ফসল উৎপাদন হ্রাস। প্রাথমিক অবস্থায় রাসায়নিক সার ব্যবহার করায় ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। দীর্ঘদিন সার প্রয়োগের ফলে জমির উর্বরতা হ্রাস পেয়েছে, ফলে ফসল উৎপাদন ও জমির গুণমান হ্রাস পেয়েছে। কেন না, তো প্রথম তো কেমিক্যাল যখন আমরা ইউজ করব, কেমিক্যাল সার যখন আমরা ইউজ করব, তখন কিন্তু আমাদের জমির ফলন ভালো হবে, কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু জমি নষ্ট হবে। আর অর্গানিক যদি আমরা সার ইউজ করি তাহলে কিন্তু আমাদের জমির ফলনটা আস্তে আস্তে হবে, কিন্তু এটা একটা মানে পর্যায়ক্রমিকভাবে হবে, মাটি নষ্ট হয়ে যাবে না। বুঝা যাচ্ছে? স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেটা, রাসায়নিক সার অতিরিক্ত কীটনাশক দেওয়ার ফলে দুধ এবং জমিতে সীসা, দস্তা এবং তামার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই সকল পদার্থ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। তোমরা যারা পুরনো লোক আছে তাদের কাছে শুনবে যে তখনকার যুগে রোগ ব্যাধিটা অনেক কম ছিল, আগেকার যুগের লোকদের কাছে শুনবে। কিন্তু এখনকার লোকদের কাছে শুনবে যে রোগ ব্যাধি যেন ঘরে ঘরে একটা বিষয় হয়ে গেছে। কেন? এই তো অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে এগুলোর জন্য। তো আশা করছি তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ বিষয়টা। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তাহলে আমাদের কোয়েশ্চেন করো। ভিডিওটা যদি না বুঝতে পারো দ্বিতীয়বার আরেকবার দেখো। আর কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও সেটা আমাদের কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে মোটেই ভুলো না, এবং লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ভিডিওটা। কমেন্ট করো আমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে। কোন বিষয়ে ভিডিও চাও সেটা আমাদের ইমেলের মাধ্যমে জানাতে পারো। আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে বিভিন্ন বই, বিভিন্ন আর্টিকেল এগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমরা আমাদের এই যে ক্লাসের পিডিএফ সেটা আমরা ডাউনলোড দিয়ে দেবো, তোমাদের আপলোড দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমাদের ফেসবুক পেজে কুইজে অংশগ্রহণ করতে পারো, এটসেট্রা বিষয়গুলো রয়েছে। চলো নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।